চলো, রেকর্ডিং স্টার্ট। তো আই গেস আমি চারজনকে দেখতে পাচ্ছি যারা ফার্স্ট সেমিস্টারে ছিলে, আরো আহ, একজন নতুন। তোমরা মোটামুটি পড়ার ধরন, পড়ানোর ধরন অনেকেই জানো জিনিসপত্র। বাকি যে আছো তা সেও একটুখানি বলবে, যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো রকম প্রবলেম ফেস করো তো একটুখানি বলবে জাস্ট যে হ্যাঁ স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আর একবার রিপিট করুন। ঠিক আছে? মিনিট। অর্গানাইজেশনাল বিহেভিয়ার, বিহেভিয়ার, অর্গানাইজেশনাল বিহেভিয়ার মিনিং। অর্গানাইজেশনাল বিহেভিয়ার কি বলছে? ও how individuals and groups behave within an organization and how this behavior affects organizational performance. It focuses on understanding individual behavior like attitude, personality, perception, group behavior like teamwork, communication, organizational structure, and culture. OB helps organization improve productivity, efficiency, and employee satisfaction. এটা তো গেল যেভাবে একদম আমরা বইপত্র থেকে আমরা যে সংজ্ঞাগুলো শিখেছি সেই সংজ্ঞাগুলোর বেসিসে। ঠিক আছে? এবার আমরা যদি গ্রাউন্ড লেভেলে গিয়ে ডিসকাস করি যে অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি কি, বা ওবিটা অ্যাকচুয়ালি কি। মনে রাখবে, তোমরা যারা বিবিএ করছো, যে যেই ফিল্ডেই যাবে না কেন, কেউ এখান থেকে মার্কেটিং এ যাবে, কেউ এখান থেকে ফাইন্যান্সে যাবে, কেউ অপারেশনে যাবে, কেউ সাপ্লাই চেনে যাবে, কেউ কোনো রকম টেকনিক্যাল মার্কেটিং বা টেকনিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমে যাবে। ঠিক আছে? যেখানে ক্লাউডে বা ডেটা অ্যানালিটিক্সে, যে যেই সেক্টরে যাও না কেন, ডাজন্ট ম্যাটার, যে যেই সেক্টরে যাও না কেন, প্রত্যেকের একটা সেক্টর, প্রত্যেকেরই কিন্তু এই বিহেভিয়ার জিনিসটা বুঝতে হবে। কিভাবে? ওবি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একাডেমিক ফিল্ড, যেটা মানুষের ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ সবার অর্গানাইজেশনের মধ্যে কিভাবে বিহেভ করে, এবং ওই বিহেভিয়ার গুলো অ্যাকচুয়ালি অর্গানাইজেশনের পারফরমেন্স, অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, কালচার, এই সব কিছুকে কিভাবে ইনফ্লুয়েন্স করে সেটাই বলে। ঠিক আছে? মানে বাংলা কথা, যে অফিসের মধ্যে মানুষের বিহেভিয়ার বোঝার যে একটা সোশ্যাল সায়েন্স বলতে পারো। যে আজকে ধরো আমরা ইউথ ক্যারিয়ার হাবের মধ্যে 20 জন টিচার আছে, আরো 10 জন এমপ্লয়ি আছে। এই 30 জনের মধ্যে অর্গানাইজেশনে হাউ ওয়াইসি ইজ পারফর্মিং, বা একে অপরের সাথে কেউ কিভাবে কথা বলে, আমি অ্যাজ আ ম্যানেজার হিসেবে কার সাথে কিভাবে বিহেভ করছি, এমপ্লয়িরা কার একে অপরের সাথে কিভাবে ডিসকাশন করছে, কিভাবে বিহেভ করছে, সেই জিনিসগুলো। এবার কিন্তু এটা শুধু অবজার্ভ করার জন্য, যে অবজার্ভ করবে বিহেভিয়ার, দ্যাট ইজ ওইটুকুতে কিন্তু নয়। এই জিনিসটা অবজার্ভ করা হয়, ইউজ করা হয় বিহেভিয়ারকে প্রেডিক্ট করার জন্য, কন্ট্রোল করার জন্য, এবং ইমপ্রুভ করার জন্য, যাতে অর্গানাইজেশন আরো ভালো রেজাল্ট পেতে পারে। বোঝা গেল? যাতে অর্গানাইজেশন আরো ভালো এক মিনিট। তো যেটা বলছিলাম, আরো ভালো রেজাল্ট পেতে পারে। এবার ওবি, যখন ওবি লিখবে কোশ্চেনে, একটা জিনিস সবসময় মেনশন করবে, সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। ঠিক আছে? কিভাবে? দেখো, ওবি অ্যাজ অফ মাল্টি ডিসিপ্লিনারি, ওয়াই আই এম সেইং দ্যাট বিকজ সেখানে সাইকোলজি, সোশিওলজি, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ইভেন কনসেপ্ট অ্যানথ্রোপোলজি থেকেও নেওয়া হবে। পুরো চ্যাপ্টার বা সিলেবাসে ডিপ ডাইভ করলে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে? একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। ঠিক আছে? এবার যেগুলো বলছে, ইট ফোকাসেস অন আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার,
তো ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারটা কি জিনিস? দেখো, ওবি প্রথমে ফোকাস করে একটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির উপরে, ঠিক আছে? কারণ অর্গানাইজেশন আলটিমেটলি মানুষ দিয়েই চলে, রাইট? এবার এখানে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্ট থাকে, লাইক ধরো অ্যাটিটিউড, এমপ্লয়ি তার জব নিয়ে কি ফিল করছে, পজিটিভ না নেগেটিভ ফিল করছে। যদি অ্যাটিটিউড পজিটিভ হয়, প্রোডাক্টিভিটি বাড়ায়, আবার নেগেটিভ হলে সেখানে পারফরমেন্স ডাউন হয়ে যায়, রাইট? পার্সোনালিটিতে তোমার প্রত্যেক মানুষের পার্সোনালিটি আলাদা আলাদা হয়, কেউ ইন্ট্রোভার্ট হয় তো কেউ এক্সট্রোভার্ট হয়, কেউ আবার লিডার টাইপ হয়। তোমরা নিজেরাও জানো তোমরা কি কি টাইপের। কেউ এখানে ইন্ট্রোভার্ট, কেউ হয়তো বা এখন কলেজে গিয়ে হয়তো কলেজ ক্লাব লিড করছো, কেউ হয়তো কোনো প্রজেক্টে লিড করছো, ঠিক আছে? তো ম্যানেজারকে বুঝতে হবে যে কোন এমপ্লয়ি কোন রোলের জন্য অ্যাকচুয়ালি বেস্ট ফিট। অ্যান্ড দেন পারসেপশন। পারসেপশন হচ্ছে যে সেম সিচুয়েশনকে দুজন এমপ্লয়ি কমপ্লিটলি আলাদা ভাবে কিন্তু ইন্টারপ্রেট করতে পারে, ঠিক আছে? ধরো এখানে আমি বামনকে জলে ফেলে দিলাম, বামনকে জলে ফেলে দিলাম, বামন আরামসে ওখান থেকে হয়তো হেঁটে হেঁটে সাঁতার কেটে চলে গেল। শুভ্রদীপকে জলে ফেলে দিলাম, শুভ্রদীপ প্যানিক করে গেল। কেন? কারণ ও জলে ফেলে হয়তো সাঁতার কাটতে জানে না, বা ও হয়তো রাত চটা, হয়তো খুব একটা শান্ত নয়, ঠিক আছে? তো এই সিকোয়েন্সেই পুরো বিষয়টা চলে। যে কোনো সিচুয়েশনকে আলাদা আলাদা এমপ্লয়ি আলাদা আলাদা ভাবে ইন্টারপ্রেট করতে পারে, ঠিক আছে? আর এইটাই ডিসিশন মেকিং এবং কনফ্লিক্টের উপর ডিরেক্ট এফেক্ট ফেলে অফিসের মধ্যে। নেক্সট পয়েন্ট দেখো, গ্রুপ বিহেভিয়ার, টিম ওয়ার্ক অর কমিউনিকেশন। দেখো, অর্গানাইজেশনে কাজ হয় টিমে, তাই ওবি গ্রুপ বিহেভিয়ারকে কিন্তু ডিপলি অ্যানালাইজ করে, ঠিক আছে? আর এখানে মেন ফোকাসটা কি থাকে? টিম ওয়ার্ক থাকে, ঠিক আছে? টিম ওয়ার্কে কি হয় যে গ্রুপে কাজ করার সময় কোঅর্ডিনেশন, কোঅপারেশন, মিউচুয়াল সাপোর্ট, এভরিথিং ইম্পর্টেন্ট। যারা এখানে প্রজেক্টে কাজ করছো, যারা কলেজে প্রজেক্ট করো বন্ধু বান্ধবের সাথে, এই জিনিসগুলো খুব ভালো করেই জানো। কোনো যদি 5 জনের একটা গ্রুপ থাকে, 5 জনই যদি কোঅর্ডিনেট না করে, 5 জনই যদি ঠিকঠাক মিউচুয়াল সাপোর্ট না দেখায়, তাহলে সেই টিম ওয়ার্ক থাকে না, আর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হয়ে যায় তখন, রাইট? নেক্সট আসছে কি দেখো, কমিউনিকেশন। ক্লিয়ার কমিউনিকেশন থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিং কম হয়, প্রোডাক্টিভিটি বাড়ায়, লিডারশিপ তোমার ইনফ্লুয়েন্স থাকে, যে লিডারের বিহেভিয়ার টিমকে মোটিভেট বা ডিমোটিভেট বোথ করতে পারে। অ্যান্ড দেন কামস তোমার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। দেখো, গ্রুপে কনফ্লিক্টটা ন্যাচারাল, যে কোনো মানে মানুষ থাকলে সেখানে কনফ্লিক্ট হবেই, সেটা ন্যাচারাল। বাট অর্গানাইজেশনাল বিহেভিয়ার আমাদেরকে শেখায় যে কিভাবে এটা ম্যানেজ করে একটা পজিটিভ আউটকাম আনা যায়। বোঝা গেল? কিভাবে এটা ম্যানেজ করে একটা পজিটিভ আউটকাম আনা যায়। অ্যান্ড দেন অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড কালচার। দেখো, ওবি শুধু ইন্ডিভিজুয়াল বা গ্রুপে স্টপ করে না, ইটস কাইন্ড অফ পুরো অর্গানাইজেশনের সিস্টেমকে স্টাডি করে, ঠিক আছে? যে তোমার মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার পার্সপেক্টিভ থেকে বলি, যে কোম্পানিতে হায়ারার্কি বা অথরিটি ফ্লো, রিপোর্টিং সিস্টেম কেমন, সেই বিহেভিয়ারটাকেও ইনফ্লুয়েন্স করে। অর্গানাইজেশনাল কালচারে তোমার কোম্পানিতে কি ভ্যালুস, বিলিভস বা নর্মস চলে, সেটা এমপ্লয়ীদের বিহেভিয়ারকে শেপ করে সেভাবে, ঠিক আছে? যেমন ধরো, যে কোনো অর্গানাইজেশন, আমার অর্গানাইজেশনে ধরো তোমরা এখানে 4-5 জন যা আছো কাজ করছো, ঠিক আছে? আমার অর্গানাইজেশন যখন কাজ করছো, ধরো আমি তোমাদেরকে ওপেন কালচার দিচ্ছি, যে ওকে, তুমি একটা প্রজেক্টে কাজ করছো, বাট তুমি তারপরেও আমাকে নানান রকম বুদ্ধি দিতে পারো, যাতে আমাদের কোম্পানি আরো বেশি পরিমাণে তোমার সাকসেসফুল হতে পারে। তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাও, তুমি তোমার ইনোভেশন দেখাও, ওপেন কালচার। আর একটা কি থাকে, সেটা হচ্ছে একটা সেই মানে কম্প্যাক্টফুল কালচার, মানে আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে, তার বাইরে তুমি কিছু করতে পারবে না, আমি বস,
এই বস কালচারটা হচ্ছে যে একটা ফিয়ার বেসড একটা এনভায়রনমেন্ট থাকে, ঠিক আছে, যে রিগিড কালচার, ঠিক আছে, ফিয়ার বেসড একটা এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট করে। অ্যান্ড নাও কামস টু ইম্পর্টেন্স, ঠিক আছে, কি কি ইম্পর্টেন্স আছে সেই জিনিসগুলো আমাদেরকে একটুখানি বুঝতে হবে। দেখো, অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ ইম্পর্টেন্ট ফর বোথ এমপ্লয়িজ অ্যান্ড অর্গানাইজেশনস। বোথ বোথ সাইডে কিন্তু তোমার অর্গানাইজেশন বিহেভিয়ারটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট হয়ে পড়ে। জাস্ট আ সেকেন্ড। হুম, এবার ইম্পর্টেন্স কি কি বলছে দেখো। ইমপ্রুভস এমপ্লয়ি পারফরমেন্স অ্যান্ড প্রোডাক্টিভিটি, এমপ্লয়ি পারফরমেন্স অ্যান্ড প্রোডাক্টিভিটিটাকে ইমপ্রুভ করে। হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বিহেভিয়ার অ্যাট ওয়ার্ক, মানুষে যে কাজটা করছে, ঠিক আছে, সেই কাজটাকে খুব ভালোভাবে হেল্প করে বুঝতে। মানে প্রত্যেকটা এমপ্লয় কিন্তু আলাদা, কারোর মোটিভেশন, কারো কাছে মোটিভেশন মানে টাকা, কারো কাছে মোটিভেশন মানে রেকগনাইজেশন, কারো আবার টিম ওয়ার্ক পছন্দ, কারোর আবার ইন্ডিভিজুয়াল কাজ পছন্দ, ঠিক আছে। তো এই পয়েন্টে ওবি আমাদেরকে এটাই হেল্প করছে যে এই ডিফারেন্স গুলো বুঝতে হেল্প করে। বুঝে গেল কি বললাম? নেক্সট পয়েন্ট দেখো, এনহ্যান্সেস জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড মোটিভেশন। জব স্যাটিসফ্যাকশন মানেই হলো এমপ্লয় কতটা খুশি তার কাজ নিয়ে, ঠিক আছে। ওবি যদি ম্যানেজার ভালোভাবে বোঝে তাহলে বুঝতে পারবে এমপ্লয়ি খুশি হচ্ছে কি হচ্ছে না। আর এমপ্লয়িকে মোটিভেট করতে হলে কি করতে হবে, তাকে রেকগনাইজেশন দিতে হবে নাকি তাকে ইনসেনটিভস দিতে হবে নাকি গ্রোথ অপরচুনিটিস দিতে হবে, ঠিক আছে, ওয়ার্ক কালচার হেলদি রাখতে হবে সেই জিনিসগুলো। আর যদি এমপ্লয়ি স্যাটিসফাইড হয়, সেখানে এমপ্লয়ি আরো মোটিভেটেড হয়ে কাজ করবে, লয়্যালটি বাড়বে এমপ্লয়। নেক্সট দেখো, ইমপ্রুভস কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক। কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক অত্যন্ত ইমপ্রুভ হয়। সেখানে যেখানে কোনো কনফ্লিক্ট হলেও তাড়াতাড়ি সেটা রিজলভ হয়, বা কোনো কাজ যদি কমিউনিকেট করে করে করা হয় সেটা খুব ভালোভাবে কমপ্লিট হয় তাড়াতাড়ি। সাপোজ বেটার ডিসিশন মেকিং, ম্যানেজারদের ডিসিশন শুধু ডেটার উপরে কিন্তু ডিপেন্ড করে না। আমরা অনেক সময় জানি ম্যানেজার মানেই যা দেখবে, যেই অ্যানালিটিক্স থাকবে সেইটার উপরে, শুধু সেটার উপরে ডিপেন্ড করে না। এমপ্লয়ি রিয়াকশন বলো, অর্গানাইজেশনাল কালচার বলো, গ্রুপ গ্রুপ বিহেভিয়ার বলো, সবকিছুর উপর কিন্তু ডিপেন্ড করতে পারে, ঠিক আছে। মানে ওবি বুঝলে ম্যানেজার ডিসিশনের উপর কিন্তু একটা হিউম্যান ইম্প্যাক্ট প্রেডিক্ট করতে পারে, ঠিক আছে। মানে ধরো কোম্পানি সাডেন রুল চেঞ্জ করলো, ওবি বুঝতে পারলে ম্যানেজার আগে থেকেই বুঝবে যে এমপ্লয়ি রিয়াকশন কি হবে, তাই বেটার ইমপ্লিমেন্টেশন দিতে তোমার স্ট্র্যাটেজি নিতে পারবে, ঠিক আছে। জাস্ট আ সেকেন্ড গাইস। ঠিক আছে, তো ধরো কোম্পানি সাডেন রুল চেঞ্জ করলো, ওবি বুঝলে মানুষের আগে থেকেই আম, বুঝবে এমপ্লয়ি রিয়াকশন কি হবে, তাই বেটার ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি নিতে পারবে। বুঝে গেল? মানে ওবির মেইন গোলই হলো একটা হেলদি অর্গানাইজেশনাল কালচার ক্রিয়েট করা। অর্গানাইজেশনাল মধ্যে রেসপেক্ট আছে সবাই সবার মধ্যে, ট্রাস্ট আছে, তার মধ্যে তোমার ট্রান্সপারেন্সি আছে, বুঝলে? এটাই। বিদিশা তোমার হাত তুলেছে, বিদিশা কিছু বলবে? আর একটু আমাকে বলো, এই দুটো স্লাইড যা পড়লাম, ওবি ওবি অ্যান্ড ইম্পর্টেন্স অফ ওবি, কারো কোনো কনফিউশন আছে? আমাকে একটু বলো চ্যাট সেকশন। কারো কোনো কনফিউশন আছে এই দুটো স্লাইড যা যা পড়লাম, ওবি অ্যান্ড ইম্পর্টেন্স অফ ওবি? খুব সহজ, আমরা খুব সহজভাবেই পড়বো পুরো চ্যাপ্টারটা। প্রত্যেকে বলবে কারো কোনো কনফিউশন আছে, তারপরে তাহলে নেক্সটটাতে যাবো। অহনা, অহনা কনফিউশন আছে, কি কনফিউশন আছে অহনা, বলো। আচ্ছা 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 আচ্ছা, নেই, ওকে। নাও আমরা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ওবি তে আসবো। দেখো, ওবি ডেভেলপড ওভার টাইম থ্রু different approaches
লাইক স্টেজ অফ ডেভেলপমেন্টে যদি আমরা আসি, ফার্স্টলি তো ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, দেন তোমার এলটন মায়োর হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ। এলটন মায়োর হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টেও পড়েছিলাম, ঠিক আছে? বিহেভিয়ারাল সায়েন্স অ্যাপ্রোচ emphasize psychology and human behavior. Modern approach focuses on system thinking and organizational culture. And this evolution shows a shift from task focus to human focused management, right? দেখো, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ওবি মানে ওবি একদিনে কখনো ডেভেলপড হয়নি, ঠিক আছে? এটা আমাদেরকে বুঝতে হবে। গ্রাজুয়ালি, ইয়ার্স আফটার ইয়ার্স, ডেকেডস আফটার ডেকেডস, তোমার কিন্তু গিয়ে ইভলভ হয়েছে, ঠিক আছে? মানে প্রথমে ফোকাস ছিল শুধু এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটির উপর, কিন্তু সময়ের সাথে সাথে বোঝা গেল যে অর্গানাইজেশনে মানুষই হচ্ছে মেন ফ্যাক্টর, ঠিক আছে? তাই অ্যাপ্রোচটা গ্র্যাজুয়ালি কিন্তু তোমার হিউম্যান সেন্টার্ড হয়ে গেল, বুঝতে গেল? স্টেজ ওয়ানে তোমার ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, ক্লাসিক্যাল অ্যাপ্রোচে তোমার ফোকাস অন এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি। টেলর, এই টেলরের ক্লাসিক্যাল অ্যাপ্রোচও আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে পড়েছি। যদি আমরা ভুলে গিয়ে থাকি তাহলে আরেকটু আমরা রিকল করে নেবো সেই বিষয়টা। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে যে যেখানে মেন ফোকাসই ছিল এফিসিয়েন্সি, যেখানে মেন ফোকাসটাই ছিল তোমার প্রোডাক্টিভিটি, টাস্ক কমপ্লিটেশন, এভরিথিং, ঠিক আছে? এখানে মানুষকে একটা মেশিনের পার্ট হিসেবে দেখা হতো, মানে এমপ্লয়ি ইমোশন, স্যাটিসফ্যাকশন, মোটিভেশন এর উপর কোনো ইম্পর্টেন্স দেওয়া হতোই না। আর এই অ্যাপ্রোচের মেইন কন্ট্রিবিউটরই ছিলেন লাইক যেটা আমরা পড়ে এসেছি, এফ.ডব্লিউ. টেলর, ফ্রেডরিক উইনসো টেলর, ঠিক আছে? টেলরের এই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিটা বলতো যে কাজকে ছোট ছোট টাস্কে ভাগ করো, মনে পড়ছে ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে? কাজকে ছোট ছোট টাস্কে ভাগ করো, বেস্ট মেথড ফাইন্ড করো এবং প্রোডাক্টিভিটিটাকে ম্যাক্সিমাইজ করো, ঠিক আছে? গোল কি? গোল ইজ ম্যাক্সিমাম আউটপুট উইথ মিনিমাম কস্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম আউটপুট উইথ মিনিমাম কস্ট, ঠিক আছে? এমপ্লয়িকে হিউম্যান হিসেবে ট্রিট করা হয়নি, মোটিভেশন অ্যান্ড স্যাটিসফ্যাকশন এই বেসিসে তোমার ইগনোর করা হয়েছিল এই এই ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। তাই গ্র্যাজুয়ালি কিন্তু এই অ্যাপ্রোচে একটা বলতে পারো একটা লিমিটেশন দেখে নেক্সট স্টেজ ডেভেলপ হয়েছিল, মানে ইন্ডাস্ট্রি বেসিসে লিমিটেশন দেখে। আচ্ছা, স্টেজ টু দেখো, হিউম্যান রিলেশনস অ্যাপ্রোচ। দেখো, ফোকাসড অন এমপ্লয়ি নিডস অ্যান্ড দেখো, ক্লাসিক্যাল অ্যাপ্রোচের লিমিটেশন এই অ্যাপ্রোচটা কিন্তু রিয়েলাইজ করলো যে মান আর মেশিন, দিস টু ইজ ডিফারেন্ট। মানুষ আর মেশিন কখনো এক হতে পারে না, মানুষ মেশিন নয়। মানুষের ইমোশন আছে, ইমোশন, নিড, সোশ্যাল রিলেশন, এভরিথিং ইজ ডিফারেন্ট, রাইট? আর এই ধারণা থেকেই আসে আমাদের হিউম্যান রিলেশনস অ্যাপ্রোচ। আর এই অ্যাপ্রোচের মেন কন্ট্রিবিউটর কে ছিল? এলটন মায়ো। এলটন মায়ো, মায়োর ফেমাস, মনে পড়ছে হ্যাথরন স্টাডিজ এর কথা? হ্যাথরন স্টাডিজ থেকে ইম্পর্টেন্ট ইনসাইট আছে, এমপ্লয়ি পারফরমেন্স শুধু ফিজিক্যাল কন্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে না, এমপ্লয়ি পারফরমেন্স সোশ্যাল ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে, গ্রুপ বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে, রেকগনাইজেশনের উপরে ডিপেন্ড করে, এমপ্লয়ি পারফরমেন্স অ্যাটেনশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? সব ইম্প্যাক্ট করে। আর এখানে এমফাসিসটা দেওয়াই হয় এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের উপরে, মোটিভেশনের উপরে, ইনফর্মাল গ্রুপ বিহেভিয়ারের উপরে, এভরিথিং, রাইট? আর দেন আসছে দেখো বিহেভিয়ারাল সায়েন্স অ্যাপ্রোচ। দেখো, হিউম্যান রিলেশনশিপ, হিউম্যান রিলেশনস অ্যাপ্রোচের পরও আরো কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে ডিপ স্টাডি শুরু হলো যে ওকে, আমরা মানুষের জন্য ভাবলাম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে এখনো কিছু খামতি হয়তো রয়েছে। দেন আরো অ্যাপ্রোচটা কি আসলো? বিহেভিয়ারাল সায়েন্স অ্যাপ্রোচ, যেখানে সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজির কনসেপ্ট ইউজ করা হলো। আর এই অ্যাপ্রোচ গুলোকেই নাম দেওয়া হলো বিহেভিয়ারাল সায়েন্স অ্যাপ্রোচ। কারণ ফোকাস কি ছিল? ফোকাস
ছিল যে আগে তো মনে হচ্ছিল যে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা মেশিন নয়, ওখানে আরেকটু এক লেভেল ওপরে গিয়ে ফার্স্টলি তো বলা হলো কি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ট্র্যাক করো, কার কিরকম বিহেভিয়ার, কে কিরকম ভাবে অফিসে চলাফেরা করছে, কে কিরকম ভাবে কাজকর্ম করছে, মোটিভেশন থিওরিজ, লিডারশিপ স্টাইলস কার কিরকম, অ্যাটিটিউড এন্ড পারসেপশন কিরকম, ঠিক আছে। লাইক ইম্পর্টেন্ট নেমস যেগুলো এই বেসিসে তোমাদেরকে মনে রাখতে হবে, ফার্স্টলি তো মাসলো, মাসলোর হায়ারার্কি অফ নিডস, আশা করি মনে আছে, আব্রাহাম মাসলো। ম্যাগররের থিওরি এক্স অ্যান্ড ওয়াই, ম্যাগররের থিওরি এক্স অ্যান্ড ওয়াই আমরা পরে পড়বো, ওই জন্য এখন খুব বেশি ডিসকাশনে যাচ্ছি না। থিওরি এক্স অ্যান্ড ওয়াই, থিওরি এক্স অ্যান্ড ওয়াই খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। থিওরি এক্স অ্যান্ড ওয়াইটা বা কেন ইন্টারেস্টিং কনসেপ্ট, কেন খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, থিওরি এক্স অ্যান্ড ওয়াইটা যতদিন বিবিএ পড়ো, এমবিএ পড়ো, পিএইচডি পড়ো, যে যাই পড়ো না কেন, থিওরি এক্স অ্যান্ড ওয়াইটা কিন্তু তোমাদের সাথে করে নিয়ে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। ম্যাগররের থিওরি এক্স অ্যান্ড ওয়াই মানে মোস্ট অফ দা পরীক্ষাতে এটা আসেই আসে, ঠিক আছে। যাই হোক, মানে অনেক কটা সাবজেক্টের সাথে ইন্টিগ্রেটেডও থাকে, বিভিন্ন সাবজেক্ট, যেমন মার্কেটিং এ পেয়ে যাবে, অপারেশনসে কিছুটা পেয়ে যাবে। যাই হোক, তো ডাগলাস ম্যাকগ্ররের থিওরি এক্স অ্যান্ড ওয়াই, আর এখানে ক্লিয়ার গোলই হয়ে গেল তখন যে এমপ্লয়িকে মোটিভেট করতে হলে তাদেরকে তাদের নিড অ্যান্ড বিহেভিয়ারটা বুঝতে হবে, লিডারশিপ স্টাইল চেঞ্জ করতে হবে সিচুয়েশন অনুযায়ী। ওকে, অ্যান্ড নাও কামস টু দ্য লাস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মডার্ন অ্যাপ্রোচ, মানে এখনকার অ্যাপ্রোচটা যেটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে আজকের ওবি হলো মডার্ন অ্যাপ্রোচ। এবার বলবে যে এ তো অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সোশিওলজি এত কিছু ভাবলো, এরপরেও কি আরো কিছু ভাবার জিনিস থাকবে? মডার্ন অ্যাপ্রোচেও কি ভাবার জিনিস থাকবে, যে আজকে ওবি হলো যেখানে অর্গানাইজেশনকে একটা সিস্টেম হিসেবে দেখা হয়। আর এই অ্যাপ্রোচে ফোকাস থাকে কি সিস্টেম থিঙ্কিং, ঠিক আছে। আরো আমি একটু সহজ করে বলি যে অর্গানাইজেশন হচ্ছে ইন্টারকানেক্টেড পার্টস, ঠিক আছে, যেখানে লাইক ধরো অর্গানাইজেশনাল কালচার বা চেঞ্জ ম্যানেজমেন্ট, গ্লোবালাইজেশন, টেকনোলজি এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন, মানে এখানে ধারণাটাই হলো অর্গানাইজেশন শুধু একটা ইন্টারনাল ফ্যাক্টরে চলে না, এক্সটার্নাল ফ্যাক্টরও কিন্তু একটা হিউজ রোল প্লে করে। মানে যা যা আগে থেকে ছিল, যে মানুষকে মানুষ মনে করো, মেশিন নয়, সাইকোলজি, সোশিওলজি, মানুষের মোটিভেশন থিওরিজ, এগুলোকেও মেনটেন করো, সেগুলো তো আছে। বাট প্রেজেন্টলি যেটা অর্গানাইজেশনের মধ্যে ডেভেলপড হলো সেটা হচ্ছে এইটাই, ঠিক আছে, যে অর্গানাইজেশন এক্সটার্নাল ফ্যাক্টর লাইক মার্কেটে কি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি কি চেঞ্জ হচ্ছে, তার বেসিসেও কিন্তু একটা হিউজ রোল প্লে করে, ঠিক আছে। কেমন হিউজ রোল প্লে করে শুনি। আম, আমাকে একটু চ্যাট সেকশনে বলবে, হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস, এই যে ডোনাল্ড ট্রাম্প ইরানে বোম ফেলে দিয়েছে, এটা তো তোমরা অনেকেই জানো, আমেরিকা আর ইরানের সাথে অনেক দিন ধরে যুদ্ধ চলছে। তো হোয়াট ইউ থিঙ্ক গাইস, আমাকে ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বলো, বা ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্টে বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টসে তোমাদের লাইফে এটা কিভাবে এফেক্ট ফেলেছে। তারপরে আমি একটা ঘটনা বলছি তোমাদেরকে। 1-1.5 মিনিট দিলাম, লেখো, লেখো বা বলো, যে যেটা করতে পারবে বলো। ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টসে তোমাদের লাইফে কি এফেক্ট ফেলেছে। তারপর আমি বলছি একটা জিনিস, যে কেন এক্সটার্নাল এনভায়রনমেন্টটাও প্রচুর পরিমাণে জরুরি বিষয় হয়ে যায়। সব জিনিসের দাম বাড়েনি অহনা, কিছু জিনিসে বেড়েছে, ডেফিনেটলি, ভালো পয়েন্ট বলেছো। সব জিনিসের বাড়েনি, কিছু জিনিসে বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, এনার্জি সেক্টরে তো ডেফিনেটলি বাড়বে। এনার্জি সেক্টরে লাইক পেট্রোল, ডিজেল, গ্যাস, তা পেট্রোলের দাম এখনো বাড়েনি অ্যাকচুয়াল। না, সিলিন্ডার ক্রাইসিসও কিছুই আসেনি। সিলিন্ডার ক্রাইসিস মানে কি ক্রাইসিসে পড়েছে সত্যি কথা বলতে আমি জানি না। মানে প্রবাবলি হয়তো ক্রাইসিস নেই, বাট মানে শর্টেজ আছে কোনোভাবে, হয়তো গভর্নমেন্ট ম্যানেজ করছে। ক্রাইসিস নেই, শর্টেজ আছে। বাট আমি যখনই সিলিন্ডার অর্ডার করছি আমার কাছে তো চলে আসছে সিলিন্ডার। এলপিজি গ্যাস, পেট্রোলের দাম বেড়েছে। পেট্রোলের দাম কোথায় বেড়েছে?
আমি তো পেট্রোল প্রতি সপ্তাহে সপ্তাহে কিনি, আমার তো দাম তো একই লাগলো। It has affected industry positively but for human negatively as price rose, helpful for industries but for human price increase. উম, 10 টাকার জায়গায় 15 নিচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অহনা, এই পয়েন্টটাই আমি শুনতে চাইছিলাম। তাহলে তোমাদেরকে একটা ঘটনা বলি, ছোট্ট ইন্টারেস্টিং ঘটনা। আহ, বেশ 2-3 দিন 4 দিন আগে কিছু কিছু জিনিসপত্র আমি আমার বাড়ির জন্য কিনছিলাম। তার মধ্যে পাইপস ছিল কিছু, মানে কিছু তোমার কাজবাজ চলছে আমার বাড়িতে। ফিনোলেক্স এর পাইপ ছিল, আরো কিছু কিছু কোম্পানির পাইপ ছিল। তো দ্যাট পার্সন যে আমাকে ওখানে বলছিল যে, দাদা এই অবস্থা মার্কেটে, আমাদের লিটারেলি যে জিনিসটা ওদেরকে 400-450 টাকায় কিনতে হতো, আর আমাদেরকে বিক্রি করতো 500, 550 বা 600 টাকাতে, সেই জিনিসটা ওদেরকে কিনতেই হচ্ছে 800 to 850। বুঝতে পারছো? তো এই লেভেলের এফেক্ট করেছে। নট কি ডিরেক্টলি এফেক্ট করেছে, যেটা আহ বামান বললো, ঠিক আছে? ডিরেক্টলি আমাদেরকে ডিরেক্টলি চোখে দেখার এফেক্ট করেছে এরকম দেখতে পাবে না তোমরা। বাট হ্যাঁ, ইনডিরেক্টলি অর ডিরেক্টলি একটু যদি ভালো করে নজর দাও, অবশ্যই দেখতে পাবে, হ্যাঁ, এটা সব দিক থেকে এফেক্ট ফেলেছে, সব দিক থেকে তোমার এফেক্ট ফেলেছে ওটা। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো মডার্ন অ্যাপ্রোচে আমাদের কনসেপ্টটা এটাই বলে যে, সম্পূর্ণভাবে জিনিসগুলো বুঝতে হলে আমাদেরকে এক্সটার্নাল এনভায়রনমেন্টকেও খুব বেশিভাবে প্রায়োরিটাইজ করতে হবে। The factors influencing organizational behavior. Organizational behavior is influenced by multiple factors at different levels. Individual factors এর মধ্যে দেখো personality, perception, attitude, learning. Group factors এর মধ্যে তোমার team dynamics, communication, leadership. Organizational factors এর মধ্যে তোমার culture থাকে। Organizational factors এর মধ্যে তোমার structure থাকে। তার মধ্যে তোমার policies থাকে। ঠিক আছে? And these factors together shape employee behavior in organizations, right? তো ওবি বুঝলামই আমরা অর্গানাইজেশনের মধ্যে মানুষ কিভাবে বিহেভ করছে, ঠিক আছে? তো এবার ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরসে যে পার্সনের ভিতরে যেটা চলছে, লাইক ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস হলো সেই সব ইন্টারনাল সাইকোলজিক্যাল এলিমেন্ট বলতে পারো, এটা একজন এমপ্লয়ি নিজের মধ্যে তোমার নিয়ে আসে অর্গানাইজেশন। ঠিক আছে? যেটা একজন এমপ্লয়ি নিজের মধ্যে তোমার নিয়ে আসে অর্গানাইজেশন। পার্সোনালিটি তার মধ্যে, পার্সোনালিটি কি? পার্সোনালিটি একজন মানুষের একটা স্টেবল বিহেভিয়ার প্যাটার্ন বলতে পারো। মানে সে ন্যাচারালি কেমন, লাইক হাউ দে আর বিহেভিং, লাইক ইন্ট্রোভার্ট অর এক্সট্রোভার্ট অর এগ্রেসিভ অর কাম অর ক্রিয়েটিভ। ঠিক আছে? ন্যাচারালি সে কেমন? বা একজন এক্সট্রোভার্ট এমপ্লয়ি টিমে ইজিলি কমিউনিকেট করতে পারে, একজন ইন্ট্রোভার্ট কিন্তু কমিউনিকেট খুব ভালোভাবে হয়তো করতে পারবে, স্কিপ করতে পারবে, এটা পারফর্ম করতে পারবে অ্যানালিটিক্যাল কাজে। তাই পার্সোনালিটি ডিরেক্টলি কিন্তু তোমার ইম্প্যাক্ট করে। কিসে ইম্প্যাক্ট করে? কমিউনিকেশনে ইম্প্যাক্ট করে, লিডারশিপে ইম্প্যাক্ট করে, কনফ্লিক্ট হ্যান্ডলিং এ ইম্প্যাক্ট করে, এবং টিম ওয়ার্কও তোমার ইম্প্যাক্ট করে। পারসেপশন, পারসেপশন কি? দেখো, পারসেপশন মানে হলো একজন এমপ্লয়ি কোনো সিচুয়েশনকে কিভাবে ইন্টারপ্রেট করছে। সেম সিচুয়েশনে দুটো এমপ্লয়ি কমপ্লিটলি তোমার ডিফারেন্ট ভাবে দেখতে পারে, এটা আমরা একটু আগেও বললাম। ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড গাইস, একটু হোল্ড করছি, জাস্ট। চলো, তো বেরো যাই। অ্যাটিটিউড। তো অ্যাটিটিউড হচ্ছে এমপ্লয়ির পজিটিভ বা নেগেটিভ মাইন্ডসেট টুয়ার্ডস ওয়ার্ক, অর্গানাইজেশন বা কলিগস। লাইক ধরো, পজিটিভ অ্যাটিটিউডস থাকলে, পজিটিভ অ্যাটিটিউডস মানে
মোটিভেশন তার খুব হাই, পারফরমেন্সও সে বেটার করবে। বাট নেগেটিভ অ্যাটিটিউড থাকলে সেখানে প্রোডাক্টিভিটিও অনেক লো এবং কনফ্লিক্টটা তোমার হতে পারে। ঠিক আছে, লার্নিং এ কি বলতে চাইছে দেখো। দেখো, লার্নিং মানে হলো এক্সপেরিয়েন্স থেকে বিহেভিয়ার চেঞ্জ হয়। ঠিক আছে, লাইক যেখানে ট্রেনিং বা ফিডব্যাক এক্সপেরিয়েন্স এর মাধ্যমে এমপ্লয়ি নতুন স্কিল ডেভেলপ করে। পজিটিভ রিইনফোর্সমেন্টে মনে হয় মোটামুটি তোমার বিহেভিয়ারকে স্ট্রেনদেন করে। ঠিক আছে, বিহেভিয়ারকে স্ট্রেনদেন করে। তাই লার্নিং সেখানে ডিরেক্টলি ইম্প্যাক্ট করে পারফরমেন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটিতে। গ্রুপ ফ্যাক্টরস এ কি থাকছে দেখো, গ্রুপ ফ্যাক্টরস এ টিমের মধ্যে বিহেভিয়ার, যেটা গ্রুপ ফ্যাক্টর, টিম ডাইনামিক্স, কমিউনিকেশন, লিডারশিপ। ঠিক আছে, দেখো, টিম ডাইনামিক্স মানে হলো যে টিমের মধ্যে ইন্টারাকশন প্যাটার্ন, লাইক কোঅপারেশন, কনফ্লিক্ট, ট্রাস্ট, কোঅর্ডিনেশন, এভরিথিং। ঠিক আছে, মানে যদি টিম কোহেসিভ হয় দেন পারফরমেন্স সেখানে হাই হবে। ঠিক আছে, বাট যদি কনফ্লিক্ট বেশি হয় প্রোডাক্টিভিটি সেখানে কম হয়। কমিউনিকেশন দেখো, কমিউনিকেশনে তোমার কমিউনিকেশন হলোই একটা কাইন্ড অফ ইনফরমেশন এক্সচেঞ্জ প্রসেস। কমিউনিকেট আমরা কেন করি? একেবারের সাথে ইনফরমেশন পাস করার জন্য। ঠিক আছে, যেটা ক্লিয়ার না হলে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। ক্লিয়ার কমিউনিকেশন সবসময় আমাদেরকে একটা ক্ল্যারিটি দিয়ে দেয়। আর যদি ঠিকঠাক কমিউনিকেট না হয়, কনফিউশন ক্রিয়েট হয়, এরর ক্রিয়েট হয়, রাইট? এরর ক্রিয়েট হয়। তো দেন আসে লিডারশিপ। লিডারশিপ হলো টিমকে গাইড বা মোটিভেট, ইনফ্লুয়েন্স করার এবিলিটি। ঠিক আছে, যখন যে কোনো লিডার যখনই কাজ করে না কেন, সে ইন্সপায়ার করে। সে যদি ভালো লিডার হয়, সে সে টিমকে ইন্সপায়ার করে, ট্রাস্ট বিল্ড করে টিমের মধ্যে। আর যদি লিডার খারাপ হয় দেন ডিমোটিভেশন, ডিস্যাটিসফ্যাকশন, এভরিথিং তোমার আসে। ওকে, দেন কি আসছে দেখো, অর্গানাইজেশনাল ফ্যাক্টরস। দেখো, অর্গানাইজেশনাল ফ্যাক্টরস লাইক কালচার, স্ট্রাকচার, পলিসিস। কালচারের মধ্যে কি থাকছে দেখো, অর্গানাইজেশনাল কালচার হলো শেয়ার্ড ভ্যালুস, বিলিভস, নর্মস। ঠিক আছে, মানে কোম্পানিতে কাজ করা কেমন লাগে সেটা হচ্ছে ব্যাপার। মানে ওপেন কালচার এই এসেছে যে ইনোভেশন, ক্রিয়েটিভিটি, বা রিগিড কালচারে তোমার যেরকম বললাম যে কম্প্যাক্ট কালচার, যেটা যে আমি বস, এই কালচারটা যেখানে থাকে। ঠিক আছে, সেখানে রেস্ট্রিকশন, অ্যাডাপ্টেবিলিটি লো, এই জিনিসগুলো। আর স্ট্রাকচার হচ্ছে যে অর্গানাইজেশন স্ট্রাকচার ডিফাইন করে অথরিটি, রেসপন্সিবিলিটি, রিপোর্টিং, রিলেশনশিপ, এভরিথিং এরকম। ঠিক আছে, যেখানে ডিসিশন মেকিং খুব ফাস্ট হয়, সব ফ্ল্যাট স্ট্রাকচার পুরোপুরি। And যেখানে হায়ারার্কিয়াল স্ট্রাকচার থাকে, মেনলি তোমার গভর্নমেন্ট লেভেলে বা খুব বড় বড় কোম্পানি লেভেলে, লাইক ফর্মাল কন্ট্রোল সেখানে বেশি থাকে। ঠিক আছে, স্ট্রাকচার অ্যান্ড এমপ্লয়ি একটা ফ্রিডম অ্যান্ড কমিউনিকেশন ফ্লোটা তোমার ডিসাইড করে অনেক সময়। আর অ্যাট লাস্ট কি আসে দেখো, পলিসিস। পলিসিসই হলো অর্গানাইজেশনের রুলস অ্যান্ড গাইডলাইন্স বলতে পারো। ঠিক আছে, ইফ ইট ইজ ফেয়ার পলিসিস দেন এমপ্লয়ি স্যাটিসফাইড হবে, বাট ইফ ইট ইজ রিজিড পলিসিস দেন এমপ্লয়ি ডিস্যাটিসফাইড হবে। ঠিক আছে, তো শর্ট করে আমাকে বলো একটু যে তোমরা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ওবি অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অর্গানাইজেশনাল বিহেভিয়ার প্রত্যেকে বুঝতে পেরেছো? জাস্ট শর্ট করে আমাকে একটু বলো প্রত্যেকে এই পয়েন্টগুলো বুঝতে পেরেছো কিনা। দুটো পয়েন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে 5 নম্বর স্লাইডে আসবো আমরা, কন্ট্রিবিউটিং ডিসিপ্লিন অফ ওবি। 5 নম্বর স্লাইডে আসবো আমরা। ওকে, চলো, সবাই বুঝতে পেরেছে সবটা? তাহলে আমরা 5 নম্বর স্লাইডে আসি, কন্ট্রিবিউটিং ডিসিপ্লিনস অফ ওবি।
রাইট? দেখো, organizational behavior is an interdisciplinary field that draws knowledge from different subjects. Major disciplines কি কি বলছে দেখো, সাইকোলজি, সোশিওলজি, সোশ্যাল সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? and these disciplines help in understanding behavior at different levels. দেখো, অর্গানাইজেশনাল ডিসিপ্লিনস যে এই যে কন্ট্রিবিউটিং ডিসিপ্লিনস, ঠিক আছে, যে ওবির একটা সিঙ্গেল সাবজেক্ট বা সিঙ্গেল কনসেপ্টের উপরে ডিপেন্ড করে না, যেটা আমরা বললাম যে ইট ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। মানে অনেকগুলো আলাদা আলাদা সাবজেক্ট থেকে তোমার নলেজ নিয়ে একটা তোমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, ঠিক আছে? কারণ কি, কারণ এটা একটা অর্গানাইজেশনে শুধু কাজ হয় না, একটা অর্গানাইজেশনের কাজের বেসিস শুধু তৈরি হয় না, এখানে পাওয়ার থাকে, স্ট্রাগল হয়, কালচার ডেভেলপ হয়, ডিসিশন হয়। তাই এগুলো বুঝতে গেলে শুধু একটা সাবজেক্ট এনাফ নয় সেখানে, ঠিক আছে? তাই ওবিকে বুঝতে হলে আমাদের সাইকোলজি, ওদিকে বুঝতে গেলে আমাদের সোশিওলজি, আনথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, এই সবের মতো অনেক ডিসিপ্লিন থেকে আইডিয়া নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। কি কি ডিসিপ্লিনস আছে দেখো, সাইকোলজি, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। সাইকোলজি মানেই হচ্ছে, সাইকোলজি মেনলি স্টাডি করে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, ইন্ডিভিজুয়াল ইমোশনস, ইন্ডিভিজুয়াল পারসেপশন, লার্নিং, পার্সোনালিটি, ঠিক আছে? ওবিতে সাইকোলজি হেল্প করে বুঝতে সবসময় এমপ্লয়ি কেন মোটিভেটেড হয় বা হয় না, স্ট্রেস, জব স্যাটিসফ্যাকশন, অ্যাটিটিউড কিভাবে ওয়ার্ক করে, ডিসিশন মেকিং কিভাবে হয়, পার্সোনালিটিকে এফেক্ট করে, ঠিক আছে? তাই সাইকোলজিটা হেল্প করে ইন্ডিভিজুয়াল লেভেল আন্ডারস্ট্যান্ডিং করে। দেন কি আসে দেখো, সোশিওলজি, স্টাডিজ গ্রুপ বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল সিস্টেমস। দেখো, সোশিওলজি কিন্তু, সোশিওলজির কনসেপ্টটা, সোশিওলজি তোমার সোশ্যাল, সোশিওলজি স্টাডি করে গ্রুপ বিহেভিয়ার। সবসময় সোশিওলজি যদি পড়ো, সোশিওলজি সম্বন্ধে যদি জানলে, সোশিওলজি গ্রুপ বিহেভিয়ার স্টাডি করে, সোশ্যাল স্ট্রাকচার স্টাডি করে, অর্গানাইজেশনের সিস্টেমটাকে স্টাডি করে। এবার ওবি যখন পড়ছো, ওবিতে সোশিওলজি কি হেল্প করে দাদা? সোশিওলজি এখানে কি হেল্প করছে দেখো, ওবিতে সোশিওলজি হেল্প করে বুঝতে একটা টিমের ডাইনামিক্সটা, টিম ডাইনামিক্স কিভাবে ওয়ার্ক করে, বা গ্রুপ প্রেশারস এন্ড নর্মস কিভাবে তোমার ইন্ডিভিজুয়ালকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? এভরিথিং, কমিউনিকেশন, ফ্লো অ্যান্ড কোঅর্ডিনেশন, এভরিথিং। তাই সোশিওলজি কিন্তু গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশন লেভেল বিহেভিয়ারে অনেক বেশি পরিমাণে হ্যাঁ। অ্যান্ড দেন আসে দেখো সোশ্যাল সাইকোলজি, ফোকাসেস অন ইন্টারাকশন বিটুইন ইন্ডিভিজুয়ালস। এই জিনিসগুলো কিন্তু শুনে অনেক সোজা মনে হবে, বাট খুব ভালোভাবে বুঝতে হবে, আর বুঝে কিন্তু খুব ভালোভাবে মানে লিখতে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে। লেখা প্র্যাকটিস না করলে কিন্তু মানে খুবই আজে বাজে লিখে ফেলে এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে। মানে মনে হয় সোজা, বাট লেখার সময় গিয়ে কিন্তু আর মানে কলম নড়ে না তখন। তো কোশ্চেন আনসার কিন্তু প্র্যাকটিস করতে হবে। যাই হোক, তো সোশ্যাল সাইকোলজিতে আমরা আসি। তো সোশ্যাল সাইকোলজি ফোকাস কি করে? সোশ্যাল সাইকোলজি ফোকাস করে ইন্ডিভিজুয়ালের গ্রুপ ইন্টারাকশনের উপর। মানে ওবিতে এটা হেল্প করে বুঝতে কমিউনিকেশনের এফেক্টিভনেসটা, অ্যাটিটিউড চেঞ্জটা লাইক অ্যাডভার্টাইজিং টুয়ার্ডস পারসিউশন, বা লিডারশিপের ইনফ্লুয়েন্সটা, কনফ্লিক্টের কনফ্লিক্ট রেজলিউশন, ঠিক আছে? নেক্সট আসছে দেখো অ্যানথ্রোপোলজি, স্টাডিজ কালচার অ্যান্ড ভ্যালুস। দেখো, অ্যানথ্রোপোলজি স্টাডি করে লাইক কি, অ্যানথ্রোপোলজি স্টাডি করে কালচারটাকে, অ্যানথ্রোপোলজি স্টাডি করে ভ্যালুস, বিলিফস, ট্রেডিশনস, এভরিথিং, রাইট? এবার ওবিতে এটা হেল্প করে কি, ওবিতে এটা হেল্প করে বুঝতে যে অর্গানাইজেশনাল কালচার কিভাবে তৈরি হয়, ডিফারেন্ট কান্ট্রিতে ওয়ার্ক কেন আলাদা, এমপ্লয়ি বিহেভিয়ার কিভাবে কালচার উপরে ডিপেন্ড করে। লাইক ধরো, জাপানে আমি যদি কাজ করি, ডিসিপ্লিন অ্যান্ড টিম ওয়ার্ক বেশি। আদার সাইড যদি আমি ইন্ডিয়াতে কাজ করি, আমার কিন্তু ফ্লেক্সিবিলিটি বেশি, ঠিক আছে?
তাই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কালচার বুঝতে কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে। দেন আসে কি পলিটিক্যাল সায়েন্স, স্টাডিজ পাওয়ার অ্যান্ড কনফ্লিক্ট। এবার বলবে যে থুড়ি আমরা এখন এখানে ইতিহাস পড়তে এসেছি বা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন করছি যে পলিটিক্যাল সায়েন্স পড়ব না। পাওয়ার, হোয়াট ইজ পাওয়ার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। তোমায় ম্যানেজমেন্টের ফিল্ডে যাওয়ার আগে, বিকজ এখানে যারাই আছো না কেন, ইউ অল গাইজ, প্রত্যেকে যারাই আছো না কেন, নিজেদেরকে যদি ঠিকভাবে, আই রিপিট, ম্যানেজমেন্টে আমাদের প্রথম কোটেশনটাই এটা থাকে যে ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে নিজেকে বিক্রি করো। এবার এটা শুনতে হয়তো একটু বাজে লাগবে যে স্যার বলছে নিজেকে বিক্রি করে দিতে। নিজেকে বিক্রি করা দ্যাট মিনস নিজের এক একটা সেলেও সেই লিডারশিপ কোয়ালিটি গুলোকে ঢোকানো, যার ফলে যে জিনিসগুলো আজকে তোমরা দেখো বিসিএ, বিটেক, পিএইচডি গ্রাজুয়েট, মাস্টার্স করে এসছে, তোমার হেভি হেভি স্যালারি নিয়ে তোমার এই করছে, খুব খুব ভালো কথা, বাট তাদেরকে কন্ট্রোল করার জন্য কিন্তু ম্যানেজমেন্ট গ্রাজুয়েটদেরই দরকার। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, তোমাদেরকে কিছু করতে হবে না এমন না, বা তারা খুব বাজে কিছু করছে এরকম কিচ্ছু এরকম না, ঠিক আছে, বা তাদের কোনো দাম নেই এরকম নয়, বাট একটা জিনিস মনে রাখবে, ইউ গাইজ হ্যাভ দ্যাট ইন ইউর হ্যান্ড। সো খুব ভালো করে কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে। তো পলিটিক্যাল সায়েন্স কি করে, পলিটিক্যাল সায়েন্স কি স্টাডি করে? পাওয়ার, অথরিটি, কনফ্লিক্ট, নেগোসিয়েশন। আর ওবিতে এটা কি হেল্প করে বুঝতে? অর্গানাইজেশনে পাওয়ার কিভাবে ডিস্ট্রিবিউট হয়, কনফ্লিক্ট কেন হয়, অফিস পলিটিক্স কিভাবে ওয়ার্ক করে, ডিসিশন মেকিং কি ইনফ্লুয়েন্স কিভাবে ইউজ হয়, ঠিক আছে। মধ্যে কথা, এই জিনিসগুলো কিন্তু খুব মন দিয়ে শিখতে হবে আমাকে, ঠিক আছে। এবার আমরা বিভিন্ন ওবির মডেলস গুলোতে আসবো। ওবির মডেলস গুলোতে প্রথমেই আছে ওবি মডেলস এক্সপ্লেন্স হাউ অর্গানাইজেশনস ম্যানেজ এমপ্লয়িজ অ্যান্ড হাউ এমপ্লয়িজ বিহেভ ইন রেসপন্স। কি কি মেন ওবি মডেলস আছে দেখো? অটোক্রেটিক মডেল, custodial model, supportive model, collegial model, and each model represent a different management approach and employee relations. ঠিক আছে, দেখো অটোক্রেটিক মডেলে আমরা মানে সবচেয়ে পুরনো অ্যান্ড ট্রেডিশনাল অ্যাপ্রোচ, যেখানে ম্যানেজমেন্টের পাওয়ার কমপ্লিটলি সে সে একটা বললো না বসি অ্যাটিটিউড, বসের হাতে থাকে, ঠিক আছে। এখানে ম্যানেজার ডিসিশন নেয়, ঠিক আছে, এমপ্লয়ি শুধু সেটাকে ফলো করে, জাস্ট লাইক আ রোবট এমপ্লয়ি, ঠিক আছে, এমপ্লয়ির হাতে কিছু থাকে। সেম ভাবে আবার যদি আমরা কাস্টোডিয়াল মডেলে চলে যাই, এই মডেলে আবার ম্যানেজমেন্ট বুঝতে পারছে যে শুধু কমান্ড দিয়ে এমপ্লয়িকে কন্ট্রোল করা যাবে না, শুধু কমান্ড দিয়ে এমপ্লয়িকে কন্ট্রোল করা যাবে না, শুধু যে বলছি হ্যাঁ এটা শেখো, এটা করো, ওটা করো, ওটা করো, সেটা করো, এটা করো, এই জিনিসটা করে শুধু এমপ্লয়িকে কন্ট্রোল করা যাবে না শুধু কমান্ড দিয়ে। এমপ্লয়িকে কন্ট্রোল করতে হলে তাদেরকে ফোকাস করলো তারা যে এমপ্লয়িকে সিকিউরিটি দিতে হবে, তাকে বেনিফিটস দিতে হবে, সবকিছু। আর এখানে কোম্পানি কি প্রোভাইড করলো তখন? এখানে কোম্পানি তখন স্যালারির উপরে বোনাস প্রোভাইড করলো, কোম্পানি স্যালারির উপরে বেনিফিটস প্রোভাইড করলো, কোম্পানি স্যালারির উপরে ইন্স্যুরেন্স প্রোভাইড করলো। আর তখন এমপ্লয়ি কি ফিল করলো? তখন এমপ্লয়ি সেখানে সেফ ফিল করলো, রাইট? মোটিভেশন, তখন জব সিকিউরিটি আসলো, ঠিক আছে, যখন জব সিকিউর হলো তখন সেখানে মোটিভেট হলো, মোটিভেশন আসলো অনেক অনেক বেশি পরিমাণ। যেখানে যে কোনো বিগ কর্পোরেট ফার্ম যেখানে যাবে না কেন, এমপ্লয়িজ সবসময় প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, বোনাস, ঠিক আছে, সবকিছু যেমন আহ, যদি টাটার কথা বলি, টিসিএস এ যদি কেউ জব পাও এখানে আফটার বিবিএ বা এমবিএ, তো টাটা গ্রুপের একটা, শুধু টাটা গ্রুপ কেন, এরকম অনেক গ্রুপই আছে যারা এমপ্লয়ি ওয়েলফেয়ারের জন্য খুবই ফেমাস, এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ড থাকে তাদের কাছে। আচ্ছা, নেক্সট আসছে দেখো সাপোর্টিভ মডেল। সাপোর্টিভ মডেল কি জিনিস? সাপোর্টিভ মডেল হচ্ছে ম্যানেজমেন্ট ফোকাস করে লিডারশিপ অ্যান্ড
সাপোর্টের উপর। ম্যানেজমেন্ট তোমার ফোকাস করে লিডারশিপ এন্ড সাপোর্টের উপর। ঠিক আছে, এখানে কি হয়, ম্যানেজার বস না, ম্যানেজার কাইন্ড অফ লিডার। ঠিক আছে, ম্যানেজার ইজ কাইন্ড অফ আ লিডার, এমপ্লয়কে গাইড করে, এমপ্লয়কে মোটিভেট করে, কমিউনিকেশন অফেন ওপেন থাকে, এমপ্লয়িরা ফিল করে যে তাদের ভ্যালু আছে, তাই তারা সেলফ মোটিভেটেড হয়ে তোমার কাজ করে। ঠিক আছে, মানে রেকগনাইজেশন, গ্রোথ, রেসপেক্ট, এভরিথিং পায়। And then is collegial model. Each model represents a different management approach and employee relationship. এই কলেজিয়াল মডেলে হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স, যেখানে অর্গানাইজেশনকে একটা টিম বা পার্টনারশিপ হিসেবে দেখা হয়। ঠিক আছে, এখানে ম্যানেজার এন্ড এমপ্লয়ির মধ্যে একটা ইকুয়ালিটি থাকে, টিম ওয়ার্ক, কোলাবোরেশন, ওনারশিপ, এই সব কিছু কাইন্ড অফ হাই থাকছে। and everyone feels like a partner, not just তোমার not just a worker, everyone feels like they are partner। ঠিক আছে, এমপ্লয়িজ নিজেদের কাজকে নিজের রেসপন্সিবিলিটি মনে করে, এমপ্লয়ি মনে করে যে আমার কাজটা আমার সম্পূর্ণ পরিমাণে রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এটাই, তাই কমিটমেন্ট অ্যান্ড পারফরমেন্স এই সব কিছু হাইয়েস্ট হয়। ওবি মডেলস, and then অটোক্রেটিক মডেলস এন্ড কাস্টোরিয়াল মডেলস এর দুটো দুটো তিনটে করে পয়েন্টস আমরা এখানে আরো দিয়েছি। ঠিক আছে, অটোক্রেটিক মডেলস এ কি বলছে দেখো, বেস্ট অন অথরিটি এন্ড পাওয়ার। পয়েন্ট গুলো মনে রাখবে, পয়েন্ট গুলো মনে রাখলে অনেক কিছু লিখতে পারবে, পয়েন্ট গুলো মনে রাখলে। বেস্ট অন অথরিটি এন্ড পাওয়ার, বেস্ট অন অথরিটি এন্ড পাওয়ার মানে অথরিটি আর পাওয়ারের উপরে বেস করে। এমপ্লয়ি শুধু এমপ্লয়ি ফলো অর্ডারস, এমপ্লয়ি শুধু অর্ডারই ফলো করে যাচ্ছে, এর বেসিসে আর কিছু করছে না বাইরে। মোটিভেশন থ্রু ফিয়ার অ্যান্ড কন্ট্রোল, মোটিভেশন ভয় এবং কন্ট্রোলের উপরে বেস করে মেনলি তোমার মোটিভেশন আসছে। ঠিক আছে, and based on economic security custodial model, employees depend on organization for benefits, এই জিনিসগুলো এক্ষুনি বললাম। ঠিক আছে, মোটিভেশন থ্রু রিওয়ার্ডস অ্যান্ড জব সিকিউরিটি, জব সিকিউরিটি থাকছে, রিওয়ার্ডস দিচ্ছে, তাই মোটিভেশন পাচ্ছে। and this model focus more on control than employee development। ঠিক আছে, and then at last আসে কি supportive and collegial models। দেখো, supportive model means focus on leadership and support, employee are motivated through participation, improves job satisfaction। ঠিক আছে, দেখো সাপোর্টিভ মডেলে ওবি ডিফারেন্ট ম্যানেজমেন্ট মডেলস এ আছে যে ডিফাইন করে ম্যানেজমেন্ট মডেলস, যে এমপ্লয়ি রিলেশনশিপ কেমন হবে না হবে। এবার সাপোর্টিভ মডেলে যে তখন বললাম যেটা, যে সাপোর্টিভ মডেলের আইডিয়াটাই হলো যে ম্যানেজার শুধু অর্ডার দেবে না, বরং ম্যানেজার সাপোর্ট করবে, ম্যানেজার গাইডেন্স দেবে, এনকারেজমেন্ট দেবে। ঠিক আছে, এমপ্লয়কে গ্রো করতে হেল্প করবে, এমপ্লয়কে গ্রো করতে হেল্প করবে। ঠিক আছে, আর এই মডেলে তোমার লিডারশিপটা অ্যাকচুয়ালি তোমার স্টাইল হয় এমপ্লয়ি সেন্ট্রিক লিডারশিপ। এই মডেল মানে ম্যানেজারের রোল হলো কাইন্ড অফ আ কোচ অর মেন্টর অর ফ্যাসিলিটার। ঠিক আছে, ফ্যাসিলিটার। ঠিক আছে, ম্যানেজারের তোমার রোল, ম্যানেজারের এমপ্লয়িকে তোমার মোটিভেট করে, রিওয়ার্ড বা রেকগনাইজেশন দিয়ে, ট্রাস্ট বা এগুলোর মাধ্যমে ম্যানেজার এমপ্লয় ফিল করে যে তোমার অর্গানাইজেশন তাদের গ্রোথ নিয়ে জেনুইনলি কেয়ার করছে। ঠিক আছে, ইন রেজাল্ট এমপ্লয় মোটিভেশন ইন্টারনালি জেনারেট হয়। এর এই যে থিওরি এক্স ওয়াই যখন পড়বে তখন ইন্ট্রিনসিক মোটিভেশন এন্ড এক্সট্রিনসিক মোটিভেশন এই জিনিসগুলো নিয়েও পড়বে। ঠিক আছে, আর এই মডেলেই কিন্তু আমাদের মাসলোর সিস্টেম যেটা থাকে, মাসলোর এই মাসলোর সিস্টেম বলছি, মাসলোর এস্টিম এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশনের পয়েন্ট, যেটা মাসলোর এস্টিম এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু নিডস কে টার্গেট করে। মানে এমপ্লয়ি যদি ফিল করে যে তার কন্ট্রিবিউশন ভ্যালু, তাহলে কিন্তু সে ন্যাচারালি বেটার পারফর্ম করে। ঠিক আছে, এমপ্লয়ি যদি ফিল করে যে তার কন্ট্রিবিউশন ভ্যালু দেওয়া হচ্ছে, তাকে রেকগনাইজ করা হচ্ছে, যে ধরো কেউ পড়ছে, তুমি পড়ছো, তোমার পড়াটাকে যদি রেকগনাইজ করি যে তুমি পড়েছো, তুমি বুঝেছো,
তাহলে কিন্তু তোমার এই জিনিসটা তুমি মোটিভেট হবে, ঠিক আছে? এন্ড হাউ ইট ওয়ার্কস ইন রিয়েল লাইফ, কিভাবে? ধরো একটা এক্সাম্পল আমরা নিই, ধরো একটা কোম্পানিতে ম্যানেজার এমপ্লয়কে শুধু কাজ বলছে, তাহলে কিন্তু এটা হবে না। কোম্পানির ম্যানেজার শুধু কাজ বলে দেয় না, রেগুলার ফিডব্যাক দিচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যারেঞ্জ করছে, অ্যাচিভমেন্টস কে অ্যাপ্রিসিয়েট করছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। কলেজিয়াল মডেল কি বলছে? কলেজিয়াল মডেলের বেসই হলো টিম ওয়ার্ক, পার্টনারশিপ আর মিউচুয়াল রেসপেক্ট। আর এই মডেলে তোমার অর্গানাইজেশন একটা টিম বেসড বলতে পারো সিস্টেম হিসেবে দেখা হয়, যেখানে সবাই একটা কমন গোলের জন্য তোমার কাজ করে, ঠিক আছে? লাইক এমপ্লয়িজ কে সাবঅর্ডিনেট হিসেবে দেখা হয় না, তাদেরকে পার্টনার্স হিসেবে দেখা হয়, মানে হিসেবে ট্রিট করা হয় অ্যাকচুয়ালি। মানে ম্যানেজারের রোলই হয় একটা টিম লিডার না, যে একটা অথরিটি ফিগার কাইন্ড, ঠিক আছে? রেসপন্সিবিলিটি শেয়ার করা হয়, সবাই নিজের কাজের জন্য অ্যাকাউন্টেবল, এটা হচ্ছে ব্যাপার। তো কারোর কোন রকম কনফিউশন আছে আজকের পড়ায়? আমাকে একটু বলো, কারোর কোন রকম কনফিউশন আছে আজকের পড়ায়? চ্যাট সেকশন। সাপোর্টিভ এন্ড কোলেজিয়াল মডেল পর্যন্ত আমাদের ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান অর্গানাইজেশনাল বিহেভিয়ারে। শুভ্রদীপ, ভামান, সায়ন্তী, অনা, কারোর কোন রকম কনফিউশন? ওকে, পারফেক্ট 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 পারফেক্ট, ভেরি গুড ভেরি গুড। আমরা এইরকমই মজা করে করে পড়বো, এরকমই মজা করে করে পড়াবো, ঠিক আছে? তো সেই বেসিসে আমরা একটুখানি আহ দেখি এই উইকটা কি চলে, এই উইকটা বেসিসে আমরা তারপরে ডিসিশন নেব, ঠিক আছে? চলো রেকর্ডিংটা আপাতত বন্ধ করি।